আসসালামু আলাইকুম ইব্রান। 16 বছর পর গল্পের 3 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। নামটা আমার চেনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি আমি এই নামটি, কিন্তু মনে করতে পারছি না। হ্যাঁ, মনে পড়েছে, এটা তো আমার বোনের হবু বর মিস্টার রোহান চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির উত্তরসূরি। ও কি এসবের পেছনে আছে? তাহলে তো যে করেই হোক আমাকে বিয়েটা আটকাতে হবে। ধেত্রী, কি সব আবল তাবল ভাবছি আমি। এখানে তো আরসি এর পুনরূপ আছে, তার মানে তো এই নয় যে সেই কালপিট। আর সে তো চৌধুরী গ্রুপের আপকামিং এমডি। তাহলে প্রিমিয়াম ইন্ডাস্ট্রি এবং তার আড়ালে আরসি চক্র পরিচালনা কি সম্ভব? হতেও পারে, আবার নাও হতে পারে। তবে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। আশ এবং রাতুলের উপর দায়িত্ব দিয়ে দিলাম। এখানে যাদের যাদের সন্দেহ হচ্ছে প্রত্যেকের পুরো ডিটেলস আমার চাই। সবার উপর নজর রাখার করা নির্দেশ জারি করে দিলাম। নীরবকে দেওয়া হলো সবার বায়োডাটা চেক করার দায়িত্ব, আর অগ্নি আমার সাথে থাকবে, যে কোনো সময় ডাকলে যেন পাই। সবাই সবার কাজ বুঝে নিয়ে কাজে লেগে পড়লো। ওদের কাজ বুঝিয়ে দিতে দিতে এদিকে খেয়াল করলাম বেলা বেশ ভালোই হয়েছে, তাই উঠে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু ম্যানেজার দায়িত্বে নেই, তাই ওদের 4 জনকে ছুটি দিয়ে দিলাম, ওরা ওদের কাজ করবে। আমি অফিসে ডেস্কে বসে কাজ করছি। ঠিক তখনই দরজায় কেউ নক করলো। আমি বললাম কামিং। ওয়ার্ড বয় কফি নিয়ে এসেছে। কফিটা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমার মুখটা দেখে সন্দেহ হলো। ও কিছু একটা বলতে চায়, তবে ভয় পাচ্ছে, তাই বলছে না। আমি বললাম দাঁড়াও। সে বলল আগে স্যার, আপনার কিছু লাগবো? আমি বললাম না, আমার কিছু লাগবে না, তবে তুমি কি কিছু বলতে চাও? সে বলল কই স্যার, আমি তো কিছুই বলতে চাই না। আমি বললাম দেখো, তোমার চোখ মুখ স্পষ্ট বলছে তুমি কিছু বলতে চাও। ভয় পাওয়ার কিচ্ছু নেই, তুমি নির্ভয়ে বলো। আমি কাউকে তোমার ব্যাপারে কিচ্ছু বলবো না, প্রমিস। মনে হয় আমার কথাগুলো শুনে সে কিছুটা স্বস্তি পেয়েছে। সে বলল স্যার, সত্যি আপনি কাউরে কইবেন না তো? আমি বললাম না, কিছুই বলবো না, তুমি আমায় বিশ্বাস করে দেখতে পারো। তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি, পাক্কা। ছেলেটা রীতিমতো ঘামছে। আমি তো দেখি 1 গ্লাস পানি ওর দিকে বাড়িয়ে দিলাম। আমার হাত থেকে গ্লাসটি নিয়ে সবটুকু পানি খেয়ে ফেললো সে। আমি বললাম বলো রজিম, কি জানো তুমি? ভয় পেও না। ও কিছু বলতে যাবে এর আগেই কেউ দরজায় নক করলো, আর রমেশ হকচকিয়ে উঠে দাঁড়ায়। আমি ইশারায় তাকে থামতে বলি। বাইরের ব্যক্তিকে ভেতরে আসার পারমিশন দিলাম। এ মা, এত দেখি ইসি, খুব বাচ্চা বেঁচে গেলাম। বুকামে পুলিশ অফিসার হয়েছিস আর এতটুকু বুদ্ধি নেই? বাইরে দাঁড়িয়ে আমার কথা শোনার চেষ্টা করলেই তো পারতি, বলত কোথাকার। যাক, ভালো তো আমারই হয়েছে। আমি মনে মনে এসব ভাবছি, তবে ভাবনাটা ভেঙে গেল। ইসির একটা কথাতে একদম 440 বললে শখ খেয়ে গেলাম মনে হয়। ইসি বলল স্যার, বাইরে দাঁড়িয়ে আড়ি পাতার অভ্যাস আমার নেই। ওমা, বলে কি? আমার মনে মনে বলা কথা শুনে নিল নাকি? ইসি বলল স্যার, শুনতে পাচ্ছেন? আমি বললাম হ্যাঁ। বলো, শুনতে পাচ্ছি। কি বলতে চাও তুমি? ইসি বলল আমার 2 দিন ছুটি চাই। আমি বললাম মানে? 2 দিন হয়েছে জয়েন করেছেন আর এখনই 2 দিন ছুটি চাইছেন? এটা কি মগের মুল্লুক পাইছেন? কি ভেবেছেন নাকি? হ্যাঁ, আপনার মতো বাকিরা ছুটি চাইলে তখন কি করব? অফিসের কাজ কি করবে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। ইসির দিকে তাকিয়ে বুঝতে পারলাম ভালো রাগ হচ্ছে তার, তবে কাজের স্বার্থে রাগটা কন্ট্রোল করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। ইসি বলল দেখুন স্যার, ছুটিটা আমার খুব দরকার, প্লিজ স্যার, প্লিজ। আমি বললাম এখন কোনো ছুটি হবে না, আগে বস ফিরুক, ওনার থেকে ছুটি চেয়ে নেবেন। রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। উফ, দেখতে সেই লাগছে রাগী লোকটা। ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ দেখার, কিন্তু তার আগে বেরিয়ে যায়। যাওয়ার সময় আমার রুমের দরজাটা খুব জোরে ধাক্কা দিয়ে গেছে। ইস, আরেকটু হলেই ভেঙে যেত। কে জরিমানা দিত? নিজেই বিড়বিড় করে এসব বলতে লাগলাম। এতক্ষণে রমিজ চলে গেছে, এখন ওকে ডেকে কথাগুলো শোনা দরকার, তাই ডেকে পাঠালাম আবার। তবে রমিজ আসার আগেই আমার ফোনে একটি কল চলে আসলো, আর আমাকে বেরিয়ে পড়তে হয়। আমি বললাম হ্যাঁ অগ্নি, বলো। অগ্নি বলল স্যার দেখুন এগুলো কি। আমি একটু এগিয়ে গিয়ে বাক্সভর্তি মালগুলো দেখে নিলাম। ও মাই গড, এ তো ড্রাগস। দেখে মনে হচ্ছে ড্রাগসগুলো কিছুক্ষণের মধ্যে এনে রাখা হয়েছে। ঠিক তাই, কিছুক্ষণ আগের ঘটনা। ম্যানেজারের কেবিন ল্যান্ডলাইনে ফোন এসেছিল, যেটা আমি ধরেছিলাম। আমি বললাম হ্যালো। অপর পাশ থেকে বলল আজকে 2টি স্পেশাল মাল গেছে, রিসিভ হয়ে গেলে কনফার্ম করে দিও। আমি বললাম ওকে। কথাগুলো শুনে বুঝতে পারলাম বেচারা জানে না ম্যানেজার ছুটিতে আছে। যাক, এটা আমারই ভালো হলো। ফোনটা কেটে ভাবতে লাগলাম মালগুলো কোথায় পৌঁছানোর কথা বলো। একটু ভাবতেই মনে পড়ে গেল আমরা আগেই দেখেছি সেই জায়গাটা কোথায়, আর তাই অগ্নিকে ফোন করে ইনফর্ম করে দিই সবটা, এবং সেও আমার কথা মতো ওইখানে চলে যায়। ওইদিকে আমি নীরবকে ফোন দিয়ে ওকে অন্য একটা কাজ দিলাম। আমি বললাম হ্যালো। নীরব বলল হ্যালো স্যার। হ্যাঁ নীরব, আমাদের ম্যানেজারের ল্যান্ডলাইনে এখন যে ফোনটা এসেছে এটা ট্র্যাক করো, দেখো কি পাওয়া যায়। নীরব বলল ওকে স্যার। নীরবের ফোনটা কাটার পরপরই রমেশ রুমে কফি নিয়ে প্রবেশ করলো। এর মাঝখানে বাকিটা তো আপনাদের জানাই আছে। এখন আমরা সেই বন্ধ স্কুলের ভেতর আছি। আমার আর অগ্নির কথার মাঝখানেই ফোন এলো। নীরব বলল স্যার, নাম্বারটা প্রাইভেট, ট্র্যাক করা যাচ্ছে না। আমি বললাম ও আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার কাজ করো। বলেই ফোনটা কেটে দিলাম। অগ্নি বলল কি হলো স্যার? আমি বললাম নাম্বারটা প্রাইভেট,
তাই ট্র্যাক করা যাচ্ছে না। অগ্নি বলল, খুব চালাক। আমি বললাম, এত বড় কারসাজি আর লুকচুক করে আড়ালে করছে, তাদের কাছে তো এটা অতি সামান্য। অগ্নি বলল, তাও ঠিক স্যার। কথা বলতে আমি দেখলাম একটা লোক আমাদের দিকে তাক করে গুলি ছুটতে লাগছে, তবে অগ্নি উল্টো পজিশনে ছিল। ব্যাপারটা টের পেয়ে আমি ঝড়ের বেগে অগ্নিকে সরিয়ে দিয়ে নিজেরা সেভ হয়ে নিলাম। অগ্নি চাইছিল শুট করার জন্য, কিন্তু না, আমি বাধা দেই, কারণ এখানে গন্ডগোল করতে গেলে কেউ আমাদের চিনে ফেলতে পারে। এতক্ষণ চিনতে পারার কথা না, কারণ জায়গাটা বেশ ছিপছিপে আর অন্ধকার, আর আমাদের মুখে মাস্ক ছিল। খুব সাবধানে ওইখান থেকে বেরিয়ে এলাম। আমি বললাম, অগ্নি তুমি বাসায় চলে যাও, রেস্ট দরকার। সে যেতে চাইলো না, তাও জোর করে পাঠালাম, এই বলে যে সময়ের প্রয়োজন হলে তোমাকে ডেকে নিব। ব্যাপারটা আমারই কেমন যেন গোলাটে লাগছে। লোকগুলো কোথা থেকে এলো আর আমাদেরকে আক্রমণ করে বসলো? এসব ভাবনা বাদ দিয়ে সিনিয়রকে ফোন দিলাম এবং ওনার থেকে পরবর্তী অফিসারদের ব্যর্থতা এবং খুনের কিছুটা ডিটেল জানার জন্য। যা জানতে পারলাম তার মানে হলো এই যে প্রত্যেক অফিসাররা কোনো না কোনো ভাবে দুর্ঘটনা আর অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এবং মর্মান্তিকভাবে জীবন দিতে হয়েছে। তবে এটাও স্যার পরিষ্কার করে বলে দিলেন যে পূর্বে কেউ সিক্রেটভাবে কেসটা নিয়ে নামেনি, এই প্রথম আমি এসেছি। আর ওইদিকে সিআইডিদের একটি স্পেশাল টিম এসেছে। সিআইডি এর কথা মনে পড়তেই চিন্তা হতে লাগলো ঈশিতার জন্য। আমি তো জানিও ওদের প্ল্যান কি, আর ও কি বুঝতে পেরেছে। এসব কিছুর মাস্টারমাইন্ড ঠিক কি ধরনের লোক সেটাও জানেন। যদি ভুলভাল প্ল্যান করে তাহলে তো ঈশিতাও না। কি সব ভাবছি আমি বোকার মতো। ঈশি একজন সিনিয়র অফিসার আর সিক্রেট ভাবে নেমেছে কেসে, ও নিশ্চয়ই কাজ করবেন। হঠাৎ আমার ফোন বেজে উঠলো, চেয়ে দেখি একটা অচেনা নাম্বার। আমি বললাম হ্যালো। অপর পাশ থেকে বলল আমাকে একটা জায়গায় যাওয়ার জন্য। আমি বললাম জাস্ট ওয়েট, আই উইল কাম ফাস্ট।